দ্বাদশ ব্যবসা শিক্ষা শ্রেণীর ছাত্ররা তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা এ বিষয়ের দ্বিতীয় পত্রের উপর ক্লাস নেব। আজ আমার ক্লাসের আলোচ্য সূচি হচ্ছে অগ্নিবীমা। তোমরা জানো যে ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র কোর্সটির মধ্যে দুটি বিষয় অন্তর্ভুক্ত, একটি হচ্ছে ব্যাংকিং, একটি হচ্ছে বীমা। বীমার মধ্যে আবার সাধারণ বীমা, নৌ বীমা, অগ্নিবীমা, বিবিধ বীমা এই ধরনের ক্লাসিফিকেশন করা হয়েছে। আমি অগ্নিবীমার উপর ইতিপূর্বে একটি ক্লাস নিয়েছিলাম। আজ আমাদের অগ্নিবীমার উপর দ্বিতীয় ক্লাস, এই জন্য আমরা এই ক্লাসটির নাম দিয়েছি অগ্নিবীমা পার্ট 2। তাহলে শিক্ষার্থীরা, আমরা একটু দেখে নেই যে প্রথম ক্লাসে কি কি পড়েছিলাম। এই অধ্যায়ের উপর যে আমরা প্রথম ক্লাসটা নিয়েছিলাম সেক্ষেত্রে কি পড়েছিলাম। আমরা জেনেছিলাম অগ্নিবীমা কাকে বলে, অর্থাৎ অগ্নিবীমা সম্পর্কে একটি ধারণা পেয়েছি। তারপরে অগ্নিবীমার তাৎপর্য, শ্রেণীবিভাগ এবং অগ্নিবীমার অপরিহার্য উপাদানসমূহ নিয়ে তোমাদের প্রথম ক্লাসে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা যে বিষয়গুলি পড়ব সেটি হচ্ছে অগ্নিজনিত ক্ষতি, তারপরে ক্ষতিপূরণ ও মীমাংসা পদ্ধতি। অর্থাৎ আজকে আমরা সবসময় ক্ষতির উপরে ফোকাস করব, ক্ষতির উপরেই পড়াশোনা করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা জেনে নেই অগ্নিজনিত ক্ষতি কাকে বলে। আগুন যখন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তাকে অগ্নিকাণ্ড বলে। সাধারণত আগুন হচ্ছে মানুষের সভ্যতার বাহন, আমরা গত ক্লাসে বলেছি, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে গেলে তাকে আসলে অগ্নিকাণ্ড বলে। অগ্নিকাণ্ড মানেই হচ্ছে আমাদের জন্য বিরাট একটা ঝুঁকির কাজ, বিরাট একটা ক্ষয়ক্ষতির বিষয়। কাজেই নিয়ন্ত্রণের বাইরে যে আগুন, সে আগুনে কিন্তু অগ্নিকাণ্ড। আর নিয়ন্ত্রণযোগ্য আগুন কিন্তু আমাদের সভ্যতার বাহন। আগুন ছাড়া কিন্তু আমরা একদিনও চলতে পারি না। আধুনিক এই যুগেও আমাদের আগুন নিত্য প্রয়োজনীয় উপকরণ হিসেবে আমাদের সহায়ক ভূমিকা পালন করে থাকে। প্রত্যেকের বাসায় কি আছে? আগুন আছে, আগুনের ব্যবহার আছে। এবং এই আগুনের ফরম্যাটটা এখন চেঞ্জ হয়ে গেছে। আগুনের ফরম্যাট এখন লাইট আকারে এসেছে, ঠিক না? আবার চুলায় যখন আমরা রান্নাবান্নার কাজে ব্যবহার করি, তারপরে যানবাহনের ক্ষেত্রে আগুনের ব্যবহার, যানবাহন চলে কিন্তু আসলে জ্বালানিকে আগুনে কনভার্ট করে তারপরে যানবাহন পরিচালিত হয়। কলকারখানা উৎপাদন প্রক্রিয়া চালায়, তাও এক ধরনের অগ্নিকাণ্ডের মাধ্যমে, অর্থাৎ জ্বালানি পুড়িয়ে আগুন হয়। সেই আগুনকে আমরা নিয়ন্ত্রণ রেখে উৎপাদন প্রক্রিয়া সচল রাখি। কিন্তু এক্ষেত্রে আমরা আগুনকে অগ্নিকাণ্ড বলি না। অগ্নিকাণ্ড যখন বিষয়টি চলে আসে তখনই আমরা এটা মনে করি এটি হচ্ছে আমাদের একটি বিরাট ক্ষয়ক্ষতি, একটি মহাবিপদের বিষয়। তাই অগ্নিকাণ্ডের ফলে সম্পদের আর্থিক ক্ষতি সাধিত হলে তাকে অগ্নিজনিত ক্ষতি বলে। অর্থাৎ অগ্নি ক্ষতির কারণ হচ্ছে মূলত অগ্নি ঝুঁকি। ঠিক আছে? ঝুঁকি মানে কি? ক্ষয়ক্ষতির পরোক্ষ কারণ, নিয়ামক। ওকে, তাহলে এবার আমরা চলে যাই অগ্নি ঝুঁকি তোমার কত ধরনের ও কী কী এ বিষয়ে কথা বলি। মূলত অগ্নি ঝুঁকিকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। একটি হচ্ছে নৈতিক ঝুঁকি, একটি হচ্ছে প্রাকৃতিক ঝুঁকি। শিক্ষার্থীরা, তাহলে নৈতিক ঝুঁকি বলতে কি বোঝায় সেই বিষয়টি নিয়ে একটু জেনে নেই আমরা। মানুষের দ্বারা সৃষ্ট ঝুঁকিকে নৈতিক ঝুঁকি বলে। এ ধরনের ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য এবং এর কারণ সমূহ হলো, অর্থাৎ যে নিয়ন্ত্রণ করতে পারবো আমরা, এবং এর কারণের মধ্যে আছে হলো অসতর্কতা, অবহেলা, স্বেচ্ছায় অগ্নিসংযোগ, শত্রুতাবশত অগ্নিসংযোগ। এইগুলি হচ্ছে মূলত নৈতিক ঝুঁকি বা নৈতিক ঝুঁকির কারণ। এরপরে আমরা অগ্নি ঝুঁকির দ্বিতীয় প্রকারভেদ সেটি হচ্ছে আমাদের প্রাকৃতিক ঝুঁকি। প্রাকৃতিক ঝুঁকি নিয়ে কথা বলবো। তাহলে প্রাকৃতিক ঝুঁকি কি? প্রাকৃতিক ঝুঁকি হচ্ছে সম্পত্তি আগুনে আক্রান্ত হবার সহজাত
প্রকৃতিকে প্রাকৃতিক ঝুঁকি বলে, অর্থাৎ এখানে মানুষের কোনো হাত নেই। প্রাকৃতিক ঝুঁকির কারণসমূহের মধ্যে আছে সম্পদের অতি দাহ্য প্রকৃতি, তারপরে ত্রুটিপূর্ণ তাপ ব্যবস্থা, তারপরে হচ্ছে তোমার ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো, ঠিক আছে, ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো, তারপরে হচ্ছে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ, তারপরে হলো তোমার অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব। দ্যাট মিনস অগ্নিঝুঁকির যে দুইটি প্রকারভেদ আছে সেই প্রকারভেদ এবং এর পিছনে কারণসমূহ নিয়ে আমরা অলরেডি জেনে ফেললাম। এবার আমরা অগ্নিজনিত ক্ষতির কারণসমূহ নিয়ে কথা বলবো। অগ্নিঝুঁকি যেমন দুই প্রকার, কাজেই অগ্নিজনিত ক্ষতির কারণ আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি। সেখানে আমরা ভাগ করেছিলাম নৈতিক ঝুঁকি আর প্রাকৃতিক ঝুঁকি। এখানে আমরা ভাগ করতে চাচ্ছি যে অগ্নিজনিত ক্ষতির কারণকে দুই ভাগে ভাগ করতে চাচ্ছি। তার প্রথমত হচ্ছে প্রত্যক্ষ কারণ আর দ্বিতীয়ত হচ্ছে পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণের মধ্যে যেটি আসে সেটি হচ্ছে সুষ্ঠু পরিকল্পনার অভাব, ঠিক আছে। সুষ্ঠু পরিকল্পনার অভাবের ফলে আমরা কোনো কাজ করি, কিন্তু যদি সঠিকভাবে পরিকল্পনা না করি তাহলে আমাদের কাজটি সুষ্ঠুভাবে হয় না। এবং সবসময় আমার পরিকল্পনার মধ্যে থাকতে হবে যে তোমার এই অগ্নিকাণ্ডের বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তুমি জানো যে আমাদের দেশে বেশিরভাগ অগ্নিকাণ্ড সংঘটিত হয় কিন্তু শীতের মৌসুমে বা শুষ্ক মৌসুমে। অর্থাৎ এই সময় প্রকৃতিটি কীরকম থাকে? প্রকৃতি থাকে হচ্ছে তোমার বিরূপ, অর্থাৎ পানি বা বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয় এবং প্রকৃতি শুষ্ক থাকে। যখন সামান্য অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণযোগ্য অগ্নিকাণ্ড সংঘটিত হয় তখন তা দ্রুত ছড়িয়ে পড়ে অনিয়ন্ত্রণযোগ্য অগ্নিকাণ্ডে পরিণত লাভ করে। তাহলে যখন আমরা পরিকল্পনা করব তখন আমাদের এই বিষয়টি মাথায় রাখা দরকার। দ্বিতীয় যে কারণটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে অবহেলা ও অজ্ঞতা। অর্থাৎ অগ্নিকাণ্ড নিয়ে আমরা সিরিয়াসলি চিন্তা ভাবনা করি না, অথবা আমরা বুঝতে পারি না, অথবা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে এই ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে থাকে। কাজেই অগ্নিকাণ্ডকে আমরা কখনোই অবহেলা করব না এবং অগ্নিকাণ্ড সম্পর্কে আমরা ওয়াকিবহাল হব, জানবো, বুঝবো, তাহলে আমাদের অগ্নিজনিত ক্ষয়ক্ষতি খুবই কম হবে। এরপরে যে কারণটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে ত্রুটিযুক্ত বিদ্যুৎ ব্যবস্থা। বিদ্যুৎ আমাদের সভ্যতার বাহন, আলোর মাধ্যম, জীবনযাত্রা সহজ করার একটি উপকরণ। কিন্তু এই বিদ্যুৎ যদি আমরা প্রপারলি ইউটিলাইজ না করি তাহলে আমাদের কি হয়? যেখানে বিদ্যুৎ সংযোগ আছে সেখানে তোমার কি হয়? দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আমাদের দেশে যে সকল অগ্নিকাণ্ডগুলো সংঘটিত হয় বেশিরভাগ অগ্নিকাণ্ডেই প্রথমে যে কারণটি আমাদের মাথায় নিয়ে কাজ করতে হয় সেটি হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট, অর্থাৎ দুর্বল কানেকশনের কারণে বা লোডের কারণে কি হয়? বিদ্যুতের ক্ষেত্রে যেখানে কানেকশন আছে সেখানে শর্ট সার্কিট হয়ে অগ্নিস্ফুলিঙ্গ বের হয় এবং এই অগ্নিস্ফুলিঙ্গের ফলে কি হয়? দ্রুত অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে ক্ষয়ক্ষতিতে রূপান্তরিত হয়। কাজেই বিদ্যুৎ ব্যবস্থার কোনো ত্রুটি রাখা যাবে না। এরপর আমরা যে কারণটি দেখতে পাই সেটি হচ্ছে অসতর্কতা। অর্থাৎ অগ্নিকাণ্ডের মূল কারণ হচ্ছে যারা আগুন ব্যবহার করে, নিয়ন্ত্রণযোগ্য আগুন ব্যবহার করে, তারা অসতর্কতার কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। যেমন মনে করো পাকঘরে তোমার গ্যাসের চুলা জ্বলতেছে, অথবা যারা পাকঘরে কাজ করে তারা যদি আটসাট কাপড়ে বেঁধে কাজ না করে তোমার ঢেলা ঢেলা কাপড় পরে তাহলে কাপড়ের মধ্যেও অনেক সময় অগ্নিকাণ্ড সংঘটিত হয়। কাজে আমাদের অগ্নিকে ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া দরকার। তারপরে যে কারণটি আমরা বলবো সেটি হচ্ছে ত্রুটিযুক্ত যন্ত্র বিন্যাস। সাধারণত বাসাবাড়ির ক্ষেত্রে এই যন্ত্র বিন্যাসটি এত গুরুত্বপূর্ণ নয়। এই যন্ত্র বিন্যাসটি গুরুত্বপূর্ণ
মাল্টি স্ট্রিট বিল্ডিংয়ের ক্ষেত্রে অথবা তোমার কারখানার ক্ষেত্রে। কারখানার ক্ষেত্রে অনেক ধরনের যন্ত্রপাতি থাকে, কিছু যন্ত্র নিজেই অগ্নিস্ফুলিঙ্গ ঘটায়, কিছু যন্ত্রের মাধ্যমে ডাস্ট অ্যান্ড ফিউম তৈরি হয়। এই যন্ত্রগুলি এমনভাবে সেট করতে হবে যাতে পর্যাপ্ত আলো বাতাস হয় এবং গরমে কোনো ক্ষতি না হয়। যদি গরমে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তার পিছনে আমরা কি একটা কুলার বা চিলার লাগাতে পারি। কিন্তু এটা এমন জায়গায় যদি রাখি যেখানে আমাদের আগুন বা বয়লারের সান্নিধ্যে থাকে তাহলে কিন্তু এই যন্ত্রের বিন্যাসটি ঠিক হলো না। অর্থাৎ যেটা যে জায়গায় লাগানোর কথা সে জায়গায় না লাগিয়ে আমি অন্য জায়গায় লাগাইলাম, তাহলে কি হবে, আমাদের অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে। পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তাপ ব্যবস্থা। তাপ ব্যবস্থা আমাদের বাসাবাড়ি বা অফিসে খুব একটা প্রযোজ্য নয়। ফ্যাক্টরি যেখানে পণ্যদ্রব্য উৎপাদন হয় সেখানে তাপ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাপ পরিবহনের জন্য আবার কি পাইপও ব্যবহার করা হয়ে থাকে। তাহলে তাপ ব্যবস্থাকে এভাবে মেনটেন করা উচিত যে আলাদা লাইন, আলাদা তোমার সিরিয়াস হয়ে তাপ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা উচিত। তাপ যদি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা সুষ্ঠু ব্যবস্থাপনা না করি তাহলে এই তাপ ব্যবস্থার ফলেও তোমার কি হতে পারে, অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে। যেমন আমি বলছি যে ফ্যাক্টরির ক্ষেত্রে তোমার স্টিমে যে সকল ফ্যাক্টরিগুলি পরিচালিত হয় সেই সকল স্টিম পাস হওয়ার জন্য তোমার কি লাগে, একটি পাইপের মাধ্যমে স্টিমগুলি সরবরাহ হয় এবং এই পাইপটি এমন জায়গায় রাখতে হবে যেখানে আগুনের সান্নিধ্যে না আসে। ওকে শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা শিখব সেটা হলো অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব। অর্থাৎ যদি অগ্নিকাণ্ড সংঘটিত হয় সাথে সাথে যদি আমরা কি করতে পারি, এটি নির্বাপন করতে পারি তাহলে কিন্তু আর ছড়ানোর সম্ভাবনা কমে যায়। অ্যাজ এ রেজাল্ট অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতিও হ্রাস পায়। কিন্তু নির্বাপনের জন্য যদি প্রয়োজনীয় ব্যবস্থা, প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট না থাকে তাহলে কিন্তু আমরা আর অগ্নিটাকে প্রাথমিক অবস্থায় অগ্নিকাণ্ড সংঘটিত সাথে সাথে নির্বাপন করতে না পারলে ইহা ভয়াবহ আকার ধারণ করে থাকে। সর্বোপরি আমরা প্রত্যক্ষ কারণের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শত্রু কর্তৃক অগ্নিসংযোগ। অর্থাৎ কেউ শত্রুতাবশত কী করতে পারে, তোমার ভবনে বা ফ্যাক্টরিতে আগুন অগ্নিসংযোগ করতে পারে। অ্যাজ এ রেজাল্ট যেটি হয় সেটি হচ্ছে ক্ষয়ক্ষতির সম্মুখীন, কিন্তু যেখানে আগুন লাগাই দিতে পারে শত্রুরা সেখানে তোমার ক্ষতি সংঘটিত হবে। ওকে শিক্ষার্থীরা, এবার আমরা পরোক্ষ কারণগুলি নিয়ে কথা বলবো। পরোক্ষ কারণের মধ্যে প্রথমে যেটি আছে সেটি হচ্ছে ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো। যদি আমাদের অবকাঠামো নির্মাণ, ভবন নির্মাণ, কারখানা নির্মাণ যদি প্রকৃত ডিজাইন অনুযায়ী নির্মাণ না করি, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকে, সেগুলি বেঁধে রেখে সেগুলি মাথায় না নিয়ে আমরা যদি নির্মাণ করি তাহলে আমাদের অগ্নিকাণ্ডের ফলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। তারপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফাটল বা ছিদ্র। বাসাবাড়িতে এই বিষয়টি অতটা প্রযোজ্য নয়, কিন্তু ফ্যাক্টরির ক্ষেত্রে ফাটল বা ছিদ্র অগ্নিকাণ্ডের অন্যতম কারণ। একটু আগে আমি কথা বললাম যে আমাদের কি হতে পারে, বয়লারের মাধ্যমে তোমার স্টিমের দ্বারা উৎপাদন প্রক্রিয়া যেখানে পরিচালিত হয় সেখানে যদি কোনো ধরনের ছিদ্র থাকে তাহলে স্টিমটা বের হয়ে যেতে পারে, পাইপটি ফাটল ধরতে পারে এবং স্টিম বের হয়ে পাইপ ফাটল হলে কি হবে, সাথে সাথে বাস্ট হয়ে তোমার দুর্ঘটনা ঘটবে এবং এই দুর্ঘটনার ফলে ইনডাইরেক্টলিভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে। এরপরে আমরা পরোক্ষ কারণের অন্যতম একটি কারণ দাহ্য বস্তুর গুদামজাতকরণ। তোমরা জানো দাহ্য বস্তু সবচেয়ে রিস্কি, অগ্নিকাণ্ড সংগঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদিকে দাহ্য বস্তু রাখলাম আর একদিকে বাসাবাড়ি, ঠিক আছে। তোমাদের মনে আছে কি চুরিহাট্টা অগ্নিকাণ্ডের ঘটনা, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে চুরিহাট্টা যে ঘটনাটাই ঘটছিল, সামান্য এক অগ্নিকাণ্ড
কি দাহ্য বস্তুর সান্নিধ্যে এসে বিশাল আকৃতির ক্ষয়ক্ষতির কারণ হয়েছিল এবং কয়েকটি বাড়িঘর পুড়ে গেছে, বহু জীবনের হানি ঘটেছে। এর মূল কারণ ছিল হলো ওইখানে তোমার দাহ্য বস্তুর গুদাম ছিল। আগুন লাগার পরপরই সেটি দাহ্য বস্তুর কন্ট্রাস্টে চলে যায়, দাহ্য বস্তু থেকে বাস্ট হয়ে তোমার অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এর যে রেজাল্ট যেটি হয়েছিল, বিশাল আকারের ক্ষয়ক্ষতি হয়েছিল। লাগানো অবস্থান, এর পরবর্তী আলোচ্য সূচি। লাগানো অবস্থান কি? আসলে লাগানো অবস্থানটাকে আমরা বোঝাতে যাচ্ছি ভেরি মাচ কনজাস্টেড। যে কথাটা একটু আগে বললাম, চুরিহাট্টা অগ্নিকাণ্ড, পুরান ঢাকা চকবাজারের অগ্নিকাণ্ড, যে ভবন বা ফ্যাক্টরিগুলি আবাসিক এলাকার মধ্যে তোমার বিভিন্ন ধরনের গুদাম করছিল এবং সেখানে ফায়ার ব্রিগেড কর্মীদের যাওয়া দুঃসাধ্য ছিল। এই লাগানো অবস্থানের কারণে যেটি হয় যে তোমার গরম হয়ে যেতে পারে, পরিবেশ গরম হয়ে যেতে পারে, অ্যাজ এ রেজাল্ট অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে। এবং এই ক্ষেত্রে যদি একবার অগ্নিকাণ্ড সংঘটিত হয় তাহলে পাশাপাশি যত ভবন আছে সকল ভবনে তোমার অগ্নি সংযোগ হয়ে থাকে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল হয়। অর্থাৎ যে ভবনে আমাদের দাহ্য বস্তু নাই, আমরা আবাসিক ভবন, সেখানেও পাশের বাসা যদি আমাদের খুব লাগানো বা কাছাকাছি হয় তাহলে অগ্নিকাণ্ড কিন্তু ছড়িয়ে পড়ার ক্ষেত্রে পাশের বাসায়ও ছাড় দেবে না। কাজেই লাগানো অবস্থানটা একটি গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের প্রকৃতি আমাদের পরবর্তী আলোচ্য সূচির পয়েন্ট। অর্থাৎ আমি কোন ধরনের প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছি, একটি শিক্ষা প্রতিষ্ঠান, নাকি একটি আবাসিক ভবন, না একটি বাণিজ্যিক ভবন, নাকি একটি কারখানা, এবং এই কারখানায় কি তোমার বয়লার সিস্টেম আছে নাকি। আমি যেই পয়েন্টগুলি কথা বললাম এগুলির মধ্যে সবচাইতে বেশি রিস্কি হচ্ছে যেখানে তোমার বয়লার সিস্টেম আছে, সেখানে তোমার অগ্নিসংযোগ করে বাষ্পকে উৎপাদন প্রক্রিয়ায় কাজে লাগানো হয়। এবং এটি যদি বৃহদায়তন কারখানা হয়ে থাকে, যেমন মনে করো সার ফ্যাক্টরি, ইলেকট্রিসিটি জেনারেশন কেন্দ্র, এখানে তোমার প্রচুর গ্যাসের বার্ন হয়। ঠিক আছে, বয়লার হাউসে প্রচুর গ্যাসের বার্ন হয়। তাহলে এই ধরনের প্রতিষ্ঠানের কি হবে, ঝুঁকি লাগার সম্ভাবনা বেশি, এবং সম্ভাবনা বেশি থাকা সত্ত্বেও সতর্কতামূলক ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ নেওয়া হয় বলে কিন্তু আসলে বাস্তবে এখানে দুর্ঘটনা ঘটে না। মানে প্রতিষ্ঠানের প্রকৃতি ঝুঁকিপূর্ণ, বাট আমাদের সতর্কতার কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে না। এরপরে আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ। অনেক সময় মালিক যদি প্রতিষ্ঠান বা তার পণ্য বিমা করা থাকে তাহলে মালিক ইচ্ছা করে কি করে ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে অগ্নিসংযোগ নিজের বাসায়, নিজের গোডাউনে নিজেরাই অগ্নিসংযোগ বা অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকে। অ্যাজ এ রেজাল্ট ক্ষতি হয়, কিন্তু তার মাথায় সবসময় থাকে হচ্ছে আমাদের যে পরিমাণ ক্ষতি হলো, যেহেতু বিমা করা আছে তার চেয়ে বেশি হয়তো ক্ষতিপূরণ পেতে পারবো। এরকম অবস্থা যখন প্রিভেইল করে তখনই আমাদের কি হয়, ইচ্ছাকৃত অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। বিশেষত বাংলাদেশের পাট শিল্পের ক্ষেত্রে পাটের গুদাম ঘরে দেখা যাচ্ছে যে পুরাতন একটি ঘর, সেখানে পাট সংরক্ষণ করা হয়। পাটগুলি ম্যাক্সিমাম পাটগুলো তোমার গুদাম থেকে ব্যবহারের পর যখন খালি পর্যায়ে চলে আসে তখন মালিক ইচ্ছাকৃত অগ্নিসংযোগ করে যেন বিমা কোম্পানির কাছ থেকে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ ক্লেম করা যায়। যখন ক্ষতিপূরণ ক্লেম করে তখন তোমার কি করে, ইচ্ছাকৃত অগ্নিসংযোগ মালিক নিজেই ঘটিয়ে থাকতে পারে। ওকে, এরপর আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভবন ধসে পড়া, দালান কোঠা ধসে পড়া। বড় বড় বিল্ডিং অনেক সময় ধসে পড়ে, হেলান দিয়ে এক বিল্ডিংয়ের সাথে আরেক বিল্ডিং ধসে পড়ে বা কাত হয়ে থাকে। এই অবস্থায় ওই ভবনকে রাজুক বা প্রশাসনিক কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং সর্বপ্রথমে যেই কাজটি করে তারা এসে ওই ভবনের বিদ্যুতের লাইন এবং গ্যাসের লাইন কাট অফ করে দেয়। কেন দেয়? যে ভবন ধসে পড়া বা কাত হয়ে পড়া, হেলান দিয়ে পড়া ভবনের যে কোনো সময় দুর্ঘটনার ফলে অগ্নিসংযোগ হতে পারে। কাজেই আমাদের অগ্নিজনিত ক্ষতি হ্রাস করার জন্য, এই ঝুঁকি কমানোর জন্য এই লাইনটি কেটে দেওয়া জরুরি। এরপরে আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে বয়লার বিস্ফোরণ।
বৃহদায়তন উৎপাদন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, শিল্প কারখানার ক্ষেত্রে বয়লারের মাধ্যমে তোমার অগ্নিকে ব্যবহার করে বাষ্পীভবন তৈরি করা হয়। এই বাষ্পীকৃত জ্বালানি আবার পুনরায় পাওয়ার জেনারেশন করে পণ্য উৎপাদনে ভূমিকা পালন করে। বয়লারের ভিতরে বিশাল আকৃতির তোমার অগ্নি সংযোগ করা হয়। তাহলে এটি যদি নিরাপদে ব্যবহার করা না হয়, এটি যদি কখনো বিস্ফোরণ হয়, তাহলে কি হবে? তোমার বিরাট ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। ওকে শিক্ষার্থীরা, তাহলে আমরা অগ্নিজনিত ক্ষতির কারণ, প্রত্যক্ষ কারণ এবং পরোক্ষ কারণ এই বিষয় নিয়ে কথা বললাম। এরপরে আমরা চলে যাব আজকের আলোচ্যসূচির সর্বশেষ বিষয়, অর্থাৎ অগ্নিবিমার ক্ষতিপূরণ দাবি এবং মীমাংসার পদ্ধতি নিয়ে। তাহলে যখন অগ্নিকাণ্ডের ফলে ক্ষতি হবে, তখন অগ্নিপূরণের ক্ষতিপূরণ দাবি করবে কে? দাবি করবে হচ্ছে বীমাগ্রহীতা অর্থাৎ মক্কেল। আর ক্ষতিপূরণ প্রদান করবে বা মীমাংসা করবে কে? মীমাংসা করবে হচ্ছে বীমাকারী বা বীমা কর্তৃপক্ষ বা বীমা কোম্পানি। তাহলে এই ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতি আমরা দুইটি পয়েন্ট অফ ভিউতে আলোচনা করব। প্রথমত বীমা গ্রহীতার গৃহীত পদক্ষেপসমূহ এবং দ্বিতীয়ত বীমাকারী গৃহীত পদক্ষেপসমূহ। মানে বীমা কোম্পানি কি পদক্ষেপ নেয় আর বীমা গ্রহীতা বা যে পলিসি হোল্ডার সে কি পদক্ষেপ নিতে হবে। যদি সংগঠিত অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতি হয়, তাহলে কার কি ভূমিকা, সেই বিষয়টি হচ্ছে আমরা আজকের এই পয়েন্টে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা চলে যাই বীমা গ্রহীতা কি কি পদক্ষেপ নেবে যদি তার সম্পত্তি অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়, সে কি পদক্ষেপগুলি গ্রহণ করবে। প্রথম যে পদক্ষেপটি গ্রহণ করবে সেটি হচ্ছে অবহিতকরণ। এই পয়েন্টটাকে আমরা অবহিতকরণ নামে অভিহিত করতেছি। অর্থাৎ বীমা গ্রহীতা বীমা কোম্পানিকে জানাবে যে তার বীমাকৃত বিষয়বস্তু সম্পত্তি তোমার অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে জানাবে? অবশ্যই লিখিত আকারে এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে। এই সময়সীমাটা বীমা কোম্পানি বীমা গ্রহীতার মধ্যে পূর্বেই মেনশন করা, চুক্তি অনুযায়ী মেনশন করা থাকবে। অর্থাৎ এই সময়ের মধ্যে, এত দিনের মধ্যে দুর্ঘটনা ঘটার 15 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে অবশ্যই বীমা কোম্পানিকে জানাতে হবে। এরকম শর্ত থাকলে তাহলে এই সময়ের মধ্যে জানাবো। কিভাবে জানাবো? অবশ্যই লিখিত, মৌখিক জানানোর কোনো ভ্যালিডিটি নাই। এখন আমরা যে বীমা কোম্পানিকে জানালাম যে আমার 10 লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে, এখন আমি দাবি ক্লেম করব। ক্লেম করতে গেলে কিছু ডকুমেন্টেশনের দরকার। তাহলে আমরা দাবি করব ক্ষতিপূরণ পাওয়ার জন্য। এটাকে আমরা 2 নম্বর পয়েন্ট অফ ভিউতে আলোচনা করতেছি, দাবি পেশ। যখন আমরা দাবি করব তখন আমরা কি কি দলিল দস্তাবেজ বা সাপোর্টিং ডকুমেন্ট সাবমিট করব। তা হচ্ছে প্রথমে ক্ষতিগ্রস্ত বিষয়বস্তুর পূর্ণ বিবরণ দিতে হবে। অর্থাৎ এত তারিখে সংঘটিত অগ্নিকাণ্ডে আমার বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি এবং যে বিষয়গুলি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবশ্যই যেগুলি বীমার বিষয়বস্তুর মধ্যে ক্ষতিগ্রস্ত বিষয় সেইগুলি আমরা শুধুমাত্র এখানে উল্লেখ করব। ওকে শিক্ষার্থীরা, তারপরে এই দাবি পেশের ক্ষেত্রে আমরা যে কাজটি করব, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণও মেনশন করে দেব। কিভাবে হয়েছে? বয়লার বিস্ফোরণ হয়েছে, না বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়েছে, বা আমাদের রান্নাঘরের আগুনের অনিয়ন্ত্রণযোগ্য ব্যবহার কারণ হচ্ছে, সেই কারণটি সম্ভাব্য কারণ আমরা লিখে দেব। এরপরে দাবি পেশের ক্ষেত্রে আমরা যেটি করব, দাবির বৈধতা সম্পর্কে প্রমাণপত্র। অর্থাৎ প্রমাণপত্র কি? আমরা ভিডিও ডকুমেন্ট দেখাতে পারি, অথবা পেপারে নিউজ হয়ে থাকলে নিউজের হেডলাইন দিতে পারি, অথবা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে সনদ নিতে পারি, অথবা ফায়ার ব্রিগেড সার্ভিস যারা নাকি আমাদের অগ্নি নির্বাপনের আয়োজন করেছে তাদের কাছ থেকে আমরা সার্টিফিকেট নিতে পারি, অথবা কারো আমরা সাক্ষী মানতে পারি। আমার প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিবেশী যারা, তাদের আমরা সাক্ষী হিসেবে মানলাম যে হ্যাঁ এই তারিখে এখানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এবং এত টাকার ক্ষতি হয়েছে, তাকে আমরা একজনকে সাক্ষী হিসেবে রাখতে পারি। এরপরে যে কাজটি করা দরকার দাবি পেশের ক্ষেত্রে, পুলিশি তদন্ত রিপোর্ট।
যদি আমাদের অগ্নিকাণ্ড সংঘটিত হয় তাহলে ফায়ার ব্রিগেড, আসলে এখানে পুলিশি তদন্ত রিপোর্টের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফায়ার ব্রিগেডের তদন্ত রিপোর্ট। সাধারণত অগ্নিকাণ্ড নিয়ে কাজ করে হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তারা যদি আমাদের এখানে অগ্নি নির্বাপনের জন্য এসে থাকে তাহলে নিজেরা একটা কমিটি বানায় বা তাদের কাছ থেকে আমরা একটা সার্টিফিকেট নিতে পারি যে কী কী কারণে এখানে ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, এ নিয়ে একটি বিশদ বিবরণ আমরা পেতে পারি। এটা ফায়ার সার্ভিস অফিস থেকে নিতে পারি, অথবা যদি সেখানে না থাকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তাহলে পুলিশের কাছ থেকে এই তদন্ত রিপোর্ট আমরা সংগ্রহ করতে পারি। সর্বোপরি দাবি পেশের ক্ষেত্রে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যয়ের একটি বিবরণ স্টেটমেন্ট আকারে টাকার পরিমাণ সহ আমরা লিখব। এত তারিখে সংঘটিত অগ্নিকাণ্ডের ফলে আমার এই বিষয় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বিষয়গুলির মধ্যে এই দফাসমূহ হচ্ছে বিমাকৃত, কাজেই এই দফাসমূহের বিপরীতে আমরা একটি নির্দিষ্ট পরিমাণ ভ্যালু ক্লেম করে আমরা একটি ব্যয়ের বিবরণ দেব। ওকে শিক্ষার্থীরা, তাহলে এইগুলি হচ্ছে আমাদের বিমা গ্রহীতার পদক্ষেপ সমূহ। এখন আসো যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলো অর্থাৎ বিমা গ্রহীতা, সে এই সকল পদক্ষেপ নিয়ে জানাইলো বিমা কোম্পানিকে। এখন বিমা কোম্পানির করণীয় কি, এই বিষয়গুলিকে আমরা বলবো বিমাকারীর গৃহীত পদক্ষেপ সমূহ। যদি অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে থাকে বিষয়টাই হয়, এর জন্য সর্বপ্রথম বিমাকারী যেটি করবে, বিমা গ্রহীতার পরিচয় ও দাবির বৈধতা নিশ্চিতকরণ। অর্থাৎ যে আমার কাছে আবেদনটা পেশ করলো সেই আমার কাছে পলিসি নিছিল, ডকুমেন্ট দেখে যাচাই করব, হ্যাঁ মিস্টার এক্সি আমার পলিসি হোল্ডার, সেই ক্ষতিগ্রস্ত, কাজেই তার পরিচয়টা আমরা নিশ্চিত করব এবং তার দাবিটি যে বৈধ দাবি সেটা নিশ্চিত করব কিভাবে, তার সাবমিটেড কাগজপত্র যাচাই বাছাই করে আমরা নিশ্চিত হব যে হ্যাঁ সে ক্ষতিগ্রস্ত এবং সে ক্ষতিপূরণ পেতে পারে, এই ব্যাপারটি আমরা বিমা কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করব। দ্বিতীয়ত যে কাজটি করবে বিমা কোম্পানি সেটা হচ্ছে প্রিমিয়াম পরিশোধের বিষয়ে নিশ্চিত হওয়া যে যে ক্ষতিগ্রস্ত পলিসি হোল্ডার সে কি আমাদের আপ টু ডেট প্রিমিয়াম পরিশোধ করেছে। যদি আপ টু ডেট প্রিমিয়াম পরিশোধ করে থাকে তাহলে সে কোয়ালিফাইড ফর কম্পেনসেশন, অর্থাৎ ক্ষতিপূরণের জন্য কোয়ালিফাইড। যদি সে আপ টু ডেট পলিসির টাকা না দিয়ে থাকে তাহলে সে কিন্তু ক্ষতির জন্য তোমার পারমিটেড না, সে ক্ষতিপূরণ পেতে পারে না। তাহলে যোগ্যতা বিচারে সে কোয়ালিফাইড করলে হ্যাঁ সে ক্ষতিপূরণ পেতে পারে। তারপর আমরা যে কাজটি করব বিমা কোম্পানি হিসেবে সেটি হচ্ছে ক্ষতির তদন্ত করব, যে বিমা গ্রহীতা যে পরিমাণ ক্ষতির কথা আমাদের এখানে বলতেছে বিষয়টা কি সঠিক না বেঠিক, এর জন্য একটি তদন্ত করব। প্রয়োজনে আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাছ থেকেও সাহায্য নিতে পারি, অথবা সরকারি কর্তৃপক্ষ ডিসি সাহেব তাদের কাছ থেকে আমরা কি করতে পারি, এই তদন্ত রিপোর্ট পেতে পারি। সর্বোপরি এই ক্ষতির তদন্ত করার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলি খেয়াল রাখবো সেটি হচ্ছে ক্ষতির কারণ কি, সে ডাইরেক্ট প্রত্যক্ষ কারণ না পরোক্ষ কারণে আমাদের ক্ষতি হয়েছে। শুধুমাত্র প্রত্যক্ষ কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আমরা ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত নিতে পারি। ক্ষতির কারণ যদি পরোক্ষ কারণ হয় তাহলে কিন্তু ক্ষতির আমরা দায়িত্ব না নিলেও চলবে। তারপরে ক্ষতির পরিমাণ কত, টাকার অঙ্কে আমরা এটি নির্ধারণ করব, ঠিক আছে। তারপরে আমরা যেটি দেখব অবশিষ্ট বিষয়বস্তু, যে ক্ষতি তদন্ত করার সময় আমরা দেখব যে যে পণ্য বা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বাদ বাকি যে সম্পত্তিগুলি বা পণ্যগুলি আছে সেই বিষয়বস্তুর ভ্যালু কত, সেটা আমাদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কিনা এই বিষয়টা আমরা দেখব। এরপর আমরা যেটি দেখব সেটা হচ্ছে খরচের পরিমাণ, অর্থাৎ ক্ষয়ক্ষতির ফলে মক্কেল আমার কাছে যে পরিমাণ টাকা ক্লেম করছে আমরা কি মূলত সেই ক্ষতির পরিমাণ কি পরিশোধ করব না কম অথবা বেশি পরিশোধ করব, এই বিষয়টি আমরা যাচাই বাছাই করে দেখব।
এরপরে আমরা সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে প্রদেয় ক্ষতি ক্ষতির প্রদেয় আর্থিক পরিমাণ, অর্থাৎ কী পরিমাণ আমরা ক্ষতিপূরণ প্রদান করবো, সে টাকার পরিমাণ আমরা নির্ধারণ করব। এটা কি সবই অবশ্যই ক্ষতির তদন্তের ক্ষেত্রে যে পরিমাণ ক্ষতি হয় মূলত তার চেয়ে কিছু অংশ আমরা কম পরিশোধ করি, আর যদি ভ্যালিড পলিসি হয় তাহলে তার ভিত্তিতে আমরা পরিশোধ করি। ওকে শিক্ষার্থীরা, এরপরে আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্ষতিপূরণ প্রদান। যদি আমরা নিশ্চিত হই যে যে সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সম্পত্তির মালিক আমাদের একজন বীমা গ্রহীতা, সে প্রিমিয়ামের টাকা আপ টু ডেট পরিশোধ করছে, তাহলে তাকে আমরা কি করব, ডেকে এনে আমরা প্রদেয় আর্থিক ক্ষতির পরিমাণ, ক্ষয়ক্ষতি, ক্ষতিপূরণ প্রদান করব। এর ফলে যেটি হয় যে টোটাল প্রক্রিয়াটা যদি সত্য হয় তাহলে কিন্তু বীমা কোম্পানি অবশ্যই তোমাকে ক্ষতিপূরণ প্রদান করবে। যদি কেউ বীমা কোম্পানির সাথে ছলচাতুরি আশ্রয় নিয়ে কোনো কিছু ডকুমেন্টেশন করে তাহলে কিন্তু সে আরও উল্টো ফ্যাসাদে পড়তে পারে। তাহলে শিক্ষার্থীরা ক্ষতিপূরণ প্রদান পর্যন্ত আমরা শিখলাম। এর মাধ্যমে আজকের ক্লাসের আমাদের যে টার্গেটেড আলোচ্যসূচি ছিল সবগুলি আমরা শেষ করলাম এবং এর মাধ্যমে আমাদের এই অধ্যায় শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।